হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান একাডেমি WBPSC। তোমরা যারা আমাদের সাথে প্লাসে এখনো পর্যন্ত যুক্ত হওনি, আমাদের সাথে প্লাসে যুক্ত হতে চাইছো, তারা 24 মাসের এই মুহূর্তে সাবস্ক্রিপশন নিলে 3 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যান ফ্রি পেয়ে যাচ্ছ। অফার এক্ষেত্রে ভ্যালিড রয়েছে 15 তারিখ থেকে 18 নভেম্বর পর্যন্ত। 15 টু 18 নভেম্বরের এই যে অফারটি তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটি হয়তো স্টপ হয়ে যাবে, বিকজ খুব তাড়াতাড়ি প্রাইস হাইক হতে চলেছে 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের। তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তাহলে প্লাসে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিকজ কমপ্লিট কোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথ, রিজনিং, ইংলিশের আসছে গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য, এবং তার পরবর্তী টাইমে ফাউন্ডেশন কোর্স আসছে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে 17 নভেম্বর থেকে। এবং এই উইকে প্লাস লার্নাররা, তোমরা যারা রয়েছে অলরেডি প্লাসে, তাদের জন্য এখানে মক টেস্টের যে শিডিউলটি দেওয়া রয়েছে, মক টেস্টের শিডিউলে তোমরা প্রত্যেকটি দিন মক টেস্টে পার্টিসিপেট করতে পারো। এই মক টেস্টগুলি উইকলি বেসিসে তোমরা যদি দিতে থাকো, তাহলে নিজেদের প্রগ্রেস সম্পর্কে নিজেরা একটা আইডিয়া অবশ্যই করতে পারবে। এবং এই উইকের প্লাস লার্নারদের এই যে এতগুলি মক টেস্ট, তাদেরকে কিন্তু আলাদা করে কোনো কিছু পেমেন্ট করতে হয় না। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারাই ক্লাস, তারপরে এই মক টেস্ট, তারপরে সেই মক টেস্টের রিভিউ সবটাই আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি আনএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশনের দ্বারা। তাই যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, আমাদের সাথে এই উইকের ফ্রি টেস্টে তোমরা পার্টিসিপেট করতে পারো, যেখানে ইংলিশ, রিজনিং এবং ম্যাথামেটিক্সের এখানে টেস্ট কন্ডাক্ট করা হবে। এবং ডেটসগুলো তোমরা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কন্টিনিউয়াস এখানে একটা প্রগ্রেস থাকছে এবং কন্টিনিউয়াস এখানে তোমরা আমাদের সাথে গ্রো করতে পারছো। এখানে WBP কনস্টেবলের মিনি স্কলারশিপ একটি টেস্ট রয়েছে 17 নভেম্বর। এই টেস্টে র্যাঙ্ক 1 থেকে শুরু করে 30 পর্যন্ত ডিফারেন্ট এখানে যারা প্রেজেন্ট রয়েছে, তারা এই সমস্ত প্রাইজেসগুলো পেয়ে যাবে। 45 মিনিটসের একটি টেস্ট থাকছে, তাই এই অ্যানালিসিসটিও আমাদের এডুকেটরদের দ্বারা করে দেওয়া হবে। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। মিশন খাকির আরেকটি স্কলারশিপ টেস্ট আসছে 21 নভেম্বর। সেখানেও সাবস্ক্রিপশনের উপর এখানে ছাড় তোমরা পেয়ে যাচ্ছ ডিফারেন্ট র্যাঙ্ক হোল্ডাররা। তো তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং নিজের কোয়ালিটিকে এখানে চেক করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। স্পেশাল ক্লাস যে ফিচার্সগুলি রয়েছে, সেই স্পেশাল ক্লাস ফিচার্সগুলি তোমরা অনেকটাই প্লাস ক্লাসের মতো পেয়ে যাবে, বিকজ ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল প্রোভাইড করা, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যদি কোনো একজন এডুকেটরকে ফলো করে রাখো। আফটার দি ক্লাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের যে নোটস এবং এনিথিং এই পার্টিকুলার ক্লাসটি করার জন্য কোনো কিছু তোমাদেরকে আর কি বাধা সৃষ্টি করতে পারবে না, যদি তোমাদের কাছে একটা ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাহলে সাবস্ক্রিপশন তোমরা নিয়ে দেখতে পারো। 1 মান্থ এবং 3 মান্থের সাবস্ক্রিপশন প্ল্যান কোয়াইট কস্টলি, বাট সেক্ষেত্রেই যখনই তুমি 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে চলে আসছো, তখন তোমার 633 পার মান্থ চলে আসছে এবং 12 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যানে 871 চলে আসছে। তার উপর পার মান্থ বেসিসে আবারও 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের দ্বারা তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। নিজেদের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে নিজেদের প্রিপারেশনটি সম্পূর্ণ প্রস্তুতি এখানে নাও এবং সম্পূর্ণ সিলেবাসের কভারেজ তোমরা পাও। এই ভিডিওটি আমরা আজকে যেটি শুরু করতে চলেছি, তার কন্টেন্টে চলো মুভ করা যাক। আজকের আমাদের যে টপিকটি রয়েছে, টপিকটি কোয়াইট ইন্টারেস্টিং একটি টপিক, এবং অনেকে এই টপিকটিকে পলিটিক্যাল সায়েন্সের একটি পার্ট ধরতে পারো, বাট হয়তো শুধুমাত্র যে এই টপিকটি পলিটিক্যাল সায়েন্সের সাথেই কানেক্টেড তা কিন্তু আমরা বলতে পারি না।
বিকজ হিস্ট্রি পড়তে গিয়ে এই শব্দটা বারে বারে তোমাদের জীবনে আসে এবং তোমরা যদি তার রিয়েল মিনিংটা বুঝতে না পারো তখন গিয়ে একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়ে যায়। এবার শুধুমাত্র যে ইতিহাস বুঝতে গিয়ে প্রবলেম হয় তা কিন্তু নয়, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি প্রপারভাবে না থাকে তাহলে আমাদের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ডিস্ট্রিবিউশন বা কনস্টিটিউশনের বেশ কিছু প্যারামিটার বুঝতেও প্রবলেম হয়ে যাবে। তাই আজকের এই জেনারেল একটা ডিসকাশনের টপিক নিয়ে তোমাদের প্রত্যেকের সামনে হাজির হয়েছি। তো ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো টপিকটার নাম কি, সোশ্যালিজম। তো তোমরা হয়তো বেসিক সোশ্যালিজমের মানে কাকে বলে সেটি জানো, এবং সোশ্যালিজম আমাদের ইন্ডিয়াতে কিভাবে এসেছে এবং কিভাবে তা হয়তো চলে গিয়েছে তার অল্প বিস্তর তোমাদের কাছে আইডিয়া আছে। বাট আমি আজকের যে আইডিয়াটি সেই আইডিয়াটি একটু ব্রডার ফরম্যাটে করার চেষ্টা করব, এবং পুরনো যে সমস্ত ডেটাগুলো আমরা পেয়েছি সেই ডেটাগুলোকে এখানে একটু আপডেটেড ম্যানারে মডার্নের সাথে কম্প্যারিজন করার চেষ্টা করব। ওকে, তো বেসিক্যালি যারা জানি বা জানি না সোশ্যালিজম কাকে বলে, আমি যদি নর্মালভাবে একটু ডিসকাস করি, তো সোশ্যালিজম হচ্ছে আ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থিওরি of social organization which advocates that the means of production, distribution, and exchange should be owned or regulated by the community as a whole। তো লাইনটির মানেটিকে ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম কথা, এই লাইনের মানে বোঝানোর আগে বলে রাখি সোশ্যালিজমের যে ডেফিনেশন সেই ডেফিনেশন বিস্তর আলাদা বিভিন্ন আলাদা আলাদা জায়গায়। তো যেহেতু এই টপিকটা সম্পর্কে আমরা অতটাও গভীরে আমাদের জানার দরকার নেই, মোটামুটি আমাদের প্রিপারেশনের সাথে কানেক্টেড এবং ইতিহাসের বেশ কয়েকটি জায়গা এবং বর্তমান পরিস্থিতির জায়গা বুঝতেই কাজ হয়ে যাবে, আমি ততটা লেভেলেই তোমাদেরকে বলছি। তো সোশ্যালিজম হচ্ছে একটি পলিটিক্যাল টার্ম, পলিটিক্যাল একটা থিওরির পার্ট, একটা ইকোনমিক থিওরির পার্ট। তার মানে ইন্টারেস্টিংলি সাবজেক্টের মধ্যে হিস্ট্রি চলে এলো, পলিটি চলে এলো, ইকোনমি চলে এলো। তো এই পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিতে যেখানে একটি অর্গানাইজেশন, কেমন টাইপের অর্গানাইজেশন, সোশ্যাল একটি অর্গানাইজেশন, যার যে অর্গানাইজেশন যাবতীয় যা কিছু তৈরি করে মানে প্রোডাকশন করে, তার ডিস্ট্রিবিউশন করে এবং এক্সচেঞ্জ করে, সেটি এখানে দেখা যাচ্ছে রেগুলেট করা হবে কমিউনিটি অ্যাজ আ হোলের দ্বারা, মানে সেই জায়গায় যে কমিউনিটি বিলং করছে তার দ্বারা এটি পুরোপুরিভাবে পরিচালিত হবে। এবার পলিসি প্র্যাকটিসড বেসড অন পলিটিক্যাল ইকোনমিক থিওরি অফ সোশ্যালিজম আমরা যদি দেখি, তাহলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট নেশন হয়েছে কবে, 15 আগস্ট 1947। সোশ্যালিজম ইন্ডিয়ার প্রিন্সিপাল ইকোনমিক এবং সোশ্যাল পলিসি ইন্ডিয়ান গভর্নমেন্টেরই ছিল আনটিল আর্লি 1990s। মানে আমরা সোশ্যালিজম থিওরিতে বিলং করতাম, আমরা দেখতাম যে আমাদের প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ কি হবে, রেগুলেটেড হবে কমিউনিটি অ্যাজ আ হোল, মানে প্রত্যেকের সমান এখানে আমরা ডিস্ট্রিবিউটেড নেচার ইকুয়ালিটিকে প্রমোট করব। এবার সোশ্যালিজম একটি আমাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে প্রথমত একটা অ্যাকসেপ্টেন্স দিলেও পরবর্তী টাইমে 1990s পরে সোশ্যালিজম কিন্তু আমরা অ্যাকসেপ্ট আর করিনি, বিকজ 1991-এ এলপিজি এসেছে এবং সেটা কোথাও না কোথাও বাধ্যতা স্বরূপ এসেছে। এবার এই এলপিজি কিভাবে এলো বা কেন এলো তার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে না হয় পরবর্তী টাইমে অন্য কোনো সময় আলোচনা করা যাবে। বাট এখানে দেখো সোশ্যালিজম এটি একটি ইকোনমিক এবং পলিটিক্যাল সিস্টেম বেসড অন পাবলিক ওনারশিপ অফ দি মিনস অফ প্রোডাকশন এখানে সাস্টেইন করে। তার মানে এইবার হয়তো অনেকে এতক্ষণ বুঝতে পারছিলে না এই কমিউনিটি বলতে কোন কমিউনিটিকে বোঝানো হচ্ছে। এই কমিউনিটিকে এখানে পাবলিক ওনারশিপের রেসপেক্টে বোঝানো হচ্ছে। আমি যেমন আরো যাব, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। Government makes all legal production, distribution decision in a socialist system।
তার মানে আমাদের কেমন প্রোডাকশন থাকা উচিত, ডিস্ট্রিবিউশন ডিসিশনস কেমন থাকা উচিত, গভর্নমেন্ট ডিসিশনটা নিল। গভর্নমেন্ট ডিটারমাইন অল আউটপুট অ্যান্ড প্রাইসিং লেভেল। তার মানে গভর্নমেন্টই এখানে ডিটারমিনেশন নিচ্ছে কি আউটপুট কতটা হবে, তার প্রাইসিং লেভেলটা কতটা হবে, তার প্রাইসটা কতটা হয়। মানে ধরো সাপোজ এ নামক কোনো একটি অর্গানাইজেশন থাকলো, তো গভর্নমেন্টই ডিসাইড করলো এখানে সে মান্থলি কতটা প্রোডাকশন করবে এবং যেই প্রোডাকশনটা হবে তার প্রাইস কতটা থাকবে। তার মানে there was no free market in India until early 1990s। তার মানে ফ্রি মার্কেট আমি ইন্ডিয়াতে 1990 পর্যন্ত পাইনি। খুবই স্বাভাবিক ব্যাপার, এলপিজি 1991-এ এসেছে এবং লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশনকে অনেকটা পরিমাণে যে গ্রো করেছি সেটা আমরা 1990s-এর আগে পর্যন্ত পাইনি। এবং আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি 1947-এর যে সময়কাল, তখন আমাদের দেশের বিভক্তিকরণ এতটাই ছিল, দাঙ্গা হাঙ্গামা রক্ত মাখামাখি এতটাই হয়, যার ফলস্বরূপ আমরা বলতে পারি আমাদের ইকোনমিক কন্ডিশন কিন্তু খুব একটা ভালো ছিল না। তার মানে এমন না কি আমরা ভালো থেকে সোশ্যালিজমকে প্রমোট করেছি, ইকুয়ালিটিকে প্রমোট করেছি, আগে থেকেই খারাপ পরিস্থিতি। তো ফ্রি মার্কেট এখানে নেই। বাট ফ্রি মার্কেট বলতে কি বোঝায়? ফ্রি মার্কেট বলতে বোঝায় এমন একটি ইকোনমি যার এখানে ইকোনমি রান করে কম্পিটিশনের দ্বারা, ঠিক আছে? অবস্ট্রাক্ট হয় না কম্পিটিশন এলে, কম্পিটিশনকে তারা ওয়েলকাম জানায়, ইয়েস তারা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এবং অনলি প্রাইভেট ট্রানজাকশনস বিটুইন বায়ার অ্যান্ড সেলার, মানে এখানে বায়ার আমি কিছু বাই করতেই চাই, যদি সেলার এখানে সেল করেন তো প্রাইভেট ট্রানজাকশনস আসবে। ইট মিনস গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন থাকবে না, গভর্নমেন্ট সব ব্যাপারে এখানে কথা বলবে না। এবার উইদাউট ফ্রি মার্কেট দেয়ার ওয়্যার নিউমেরাস ইকোনমিক কোল্যাপসেস ইন দি ফার্স্ট 45 years অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো এবার ভেবে দেখো, আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেল। এবার ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পরবর্তী টাইমে এখানে আমরা এই মুহূর্তে 1947-এ যখন আমরা আজাদি পেলাম, তারপরে 1990-র পরবর্তী টাইমে আমরা কোথায় গেলাম? আমরা এখান থেকে বা 1991-এর পরবর্তী টাইমে এই যে এলপিজিকে অ্যাকসেপ্ট করলাম, তার আগে আমরা ফ্রি মার্কেট পাইনি, রাইট? এবার আমরা যদি ফ্রি মার্কেট না পেয়ে থাকি, তার মানে এটা একটা বিশাল বড় কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। এবার এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো কেন। কারণ হচ্ছে এখানে গভর্নমেন্ট বিচার করে দিচ্ছে কি আসবে কি আসবে না, কতটা গ্রোথ হবে কতটা গ্রোথ হবে না। এইরকম পরিস্থিতিতে কোনো প্রাইভেট কোম্পানি সে যখন এখানে যাবে, তো প্রাইভেট কোম্পানিরা কার দ্বারা মোটিভেটেড হয়? অনলি প্রফিটের দ্বারা। এবার গভর্নমেন্ট তো তাদেরকে প্রফিট ওরিয়েন্টেড ভাবতেই দেবে না, কারণ এটা ফ্রি মার্কেট নয়। এবার প্রফিট ওরিয়েন্টেড ভাবতে যদি না দেয় এবং এই প্রাইভেট কোম্পানিদের যদি গ্রোথ না হয়, তাহলে এরা কি কখনো কোনোভাবেই এখানে থাকবে? মানে আমি যেটা বলতে চাইছি, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করবে না। এবার ইনভেস্টমেন্ট যদি না করে তাহলে আমাদের ইন্ডিয়ান ইকোনমির প্রগ্রেসটা কিভাবে হবে? প্রগ্রেস কি আদতেও সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে এটা একটা কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। তাহলে এই যে কোশ্চেন মার্ক সিস্টেমটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনভেস্টমেন্ট এখানে কোশ্চেন মার্ক, প্রগ্রেস কোশ্চেন মার্ক, তাহলে আমাদের সোসাইটির মধ্যে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ নেই। এবার এই ডেভেলপমেন্ট এবং গ্রোথ আসতেই আমরা দরজা খুললাম 1991-এ। তো দরজা খুললেই কি সাথে সাথে ডেভেলপমেন্ট সম্ভব? কখনোই না। তাহলে এই যে আমাদের এই সময় ইন্ডিয়ার সোশ্যালিজম থিওরিকে নিয়ে যদি কথা বলি,
সোশ্যালিজম সোশ্যাল এবং ইকোনমিক ডক্ট্রিনে এখানে দ্যাট কলস ফর পাবলিক রাদার দ্যান প্রাইভেট ওনারশিপ অর কন্ট্রোল অফ প্রপার্টি অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তার এতক্ষণে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের ন্যাচারাল রিসোর্স, আমাদের যে প্রপার্টি রয়েছে তার ওনারশিপ কার কাছে থাকবে, সোশ্যালিজমে পাবলিকের কাছে থাকবে, এখানে প্রাইভেট এন্টিটির কাছে থাকবে না। সোশ্যালিস্ট ভিউতে ইন্ডিভিজুয়াল ডু নট লিভ or work in isolation but live in cooperation with one another. সোশ্যালিজমের মানে হচ্ছে গিয়ে সবাই মিলে এখানে একসাথে ভালো করে থাকবো, আইসোলেশনে কেউ থাকবে না, তারা একে অপরের সাথে কোঅপারেশনে থাকবে। Furthermore, everything that people produce is in some sense a social product and everyone who contributes to the production of a good is entitled to a share in it. This is the interesting point. যারা যারা এখানে কোনো একটি প্রোডাক্টের প্রোডাকশন হেল্প করেছে, যা কিছুই প্রোডাকশন হোক না কেন সেটা একটা সোশ্যাল প্রোডাক্ট এবং সেই সোশ্যাল প্রোডাক্টের উপর ভাগ সকলের রয়েছে। তাহলে এই যে একটা ইস্যু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কনসেপ্টে এখানে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি, তার মানে ক্যাপিটালিস্টরা ভাববে আমরা এখানে আমাদের প্রফিট ওয়াই আমরা সাধারণ মানুষের সাথে শেয়ার করব, ইকুয়াল ডিস্ট্রিবিউশনটাই বা কেন করব, আমাদের প্রফিট আমরা আমাদের কাছেই রাখবো। তো অ্যাজ আ সোসাইটি অ্যাজ আ হোল দেয়ারফোর শুড ওন অর লিস্ট কন্ট্রোল প্রপার্টি ফর দ্য বেনিফিট অফ অল ইটস মেম্বার। মানে এখানে বড়লোক গরিবের কনসেপ্ট নেই, সবার মধ্যে একটা ইকুয়ালিটির বোধ তৈরি হচ্ছে। এবার আপাত দৃষ্টিতে কনসেপ্টটা কিন্তু অ্যাকসেপ্টেড, কারণ সবাই সোসাইটিতে ইকুয়ালিটি থাকাটা ভালো, আমরা ইকুয়ালিটিকে প্রমোট করি আমাদের কনস্টিটিউশনের মধ্যে দিয়ে। বাট এই যে এখানে কনভিকশনস যেটি রয়েছে সোশ্যালিজমকে পুট করার, তার অপোজিটই আমরা ক্যাপিটালিজম দেখতে পাচ্ছি। কারণ এতক্ষণ ধরে যে এই যে সোশ্যালিজমে আমরা কথা বললাম যে প্রাইভেট ওনারশিপ থাকবে না, ক্যাপিটালিজমে তো প্রাইভেট ওনারশিপই থাকবে। বিকজ তারা কি করবে, প্রাইভেট ওনারশিপ করে প্রোডাকশন মাস লেভেলে করবে এবং ইন্ডিভিজুয়ালকে চয়েস দেবে ফ্রি মার্কেটে ডিটারমাইন করতে যে কে কতটা প্রোডাক্ট তার দরকার, কোন টাইপের সার্ভিস দরকার। আজকে খেয়াল করে দেখো আমরা যে পরিস্থিতিতে বা যে পরিবেশে এখন বর্তমান রয়েছি, সেই পরিবেশে আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে কি কি না আমরা পাই, ইন্টারনেটের থ্রু দিয়ে জাস্ট চাইলেই পেয়ে যাই। ইন্টারনেটে চাইলে এমন কোনো জিনিস হবে না যেটা আমরা পাবো না। ইনফ্যাক্ট দুধ কলা পর্যন্ত ইন্টারনেটে পাওয়া যায় এবং ঝাঁটাও পর্যন্ত ইন্টারনেটে পাওয়া যায়। তাহলে কি বাকি আছে, যে কোনো লেভেলের যা কিছু ইন্টারনেটে সব কিছু অ্যাক্সেস করা যায়। এটার পারপাসটা কেন, এটা আসছে কেন, এটাই তো ক্যাপিটালিজমের প্রভাব। যা চাইবো তাই পাবো। এবার যা চাইবো তাই পাবো, আর যারা কিছুই পাওয়ার ক্যাপাসিটিতে নেই, সেটা একটা কনফিউশন সোসাইটির মধ্যে তৈরি করে দেয় কি সোশ্যালিজম ভালো না ক্যাপিটালিজম ভালো। এবার সোশ্যালিস্টরা কমপ্লেন করে ক্যাপিটালিজমদেরকে নিয়ে, বলে তাদের যে পলিসি সেটা হচ্ছে আনফেয়ার, এক্সপ্লয়েটেটিভ, বিকজ বড় লোকেরা আরও বড় লোক হয়ে যায়, গরিব লোকেরা আরও গরিব হয়ে যায় এবং যাদের কাছে কিছু নেই তারা এখানে গ্রো করতে পারে না। সো মার্কেটের এই যে ডমিনিয়নশিপ এখানে রান করতে থাকে, যার জন্য এখানে দেখা যায় ফ্রি মার্কেট অপশনটাকে বন্ধ করে দেওয়া হয় এবং মার্কেটে কম্পিটিশন বলে কোনো বস্তুকে আনা হয় না। এবার যদি এই যে বড় লোকেরা বড় লোকের মতন করে থাকে, তার মানে যদি মানুষের কাছে ভালো লেভেলের লাইভলিহুড থাকে, তাহলে সে ডিসাইড করতে পারে কিভাবে থাকবে, কোথায় থাকবে, তারপরে তার লাইফস্টাইলটাকে সে কিভাবে রান করাবে। তার কাছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ সাজেশনস আছে এবং কম্পিটিশন মার্কেটে থাকার ফলস্বরূপ তার কাছে আছে বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে থেকে খোলা মানসিকতা, যখন যেটা ইচ্ছে সে করে ফেলতে পারে। এটা কখন পারে, ক্যাপিটালিজমে পারে। বাট সোশ্যালিজমে যদি আমি ইকুয়ালিটিকে রিচ না করতে পারি, তারা কোথা থেকে পাবে?
কিন্তু এবার এখানে তর্ক আছে, আমি যদি ক্যাপিটালিজমকে না আসতে দিই তাহলে আমার সোসাইটির গ্রোথটাই তো হবে না, ইন্ডিভিজুয়াল ফ্রিডম আসবে না, এবং ইকুয়ালিটি অফ অপরচুনিটি হয়তো মিনিংফুল হবে না। এবার বিস্তারটা বিভিন্ন রকমের হয়। এবার আমাদের ইন্ডিয়া সোশ্যালিজমকে আমরা যদি দেখি, তো ফ্রিডম ইকুয়ালিটি যখন দরকার হয়, তার সোশ্যাল কন্ট্রোলটাও দরকার হয়, রিসোর্সের কন্ট্রোলটাও দরকার হয়, যাতে মাত্রা অতিরিক্ত এক্সপ্লয়টেশন কেউ না করে ফেলে। যার জন্য কার্ল মার্কস এবং ফ্রেডরিচ অ্যাঞ্জেলস, বিশেষ করে কার্ল মার্কসের নামটা মাথায় রাখবে, তারা কমিউনিস্ট পার্টি 1848 প্রক্লেম করেন সোশ্যালিস্ট সোসাইটি তৈরি করার, এবং দ্য কন্ডিশন ফর আ ফ্রি ডেভেলপমেন্ট অফ ইচ ইজ দ্য ফ্রি ডেভেলপমেন্ট অফ অল। মানে ফ্রি ডেভেলপমেন্ট অফ ইচ পার্সনের ফ্রি ডেভেলপমেন্টের একমাত্র কন্ডিশন ফ্রি ডেভেলপমেন্ট অফ অল। প্রত্যেকের ডেভেলপমেন্ট দরকার, এনারা এই বক্তব্যে বিকাশে আসেন। এবার এই যে বিকাশ ভাবনা চিন্তা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের সোসাইটিতে ইন্ডিয়াতে সোশ্যালিজমের বিপক্ষে গিয়ে আমরা যে কথা বলছি, ইকোনমিক একটা বিভিন্ন সময় স্ট্যাগনেশন আসে, ক্রনিক শর্টেজ আসে, স্টেটে ইনএফিসিয়েন্সি আসে, তখন আমার বাধ্য হয়ে মুভ করে যেতে হয় ফ্রি মার্কেট ইকোনমিতে। বেঁচে তো থাকুক, পারছে না যখন গভর্নমেন্ট রান করাতে। তো আমরা যদি খেয়াল করি এই মুহূর্তে যে ক্যাপিটালিজম আমরা খুব বেশি দিন কি পেয়েছি, 1990 থেকে আমি এখানে 2021 পর্যন্ত আমি যদি বিস্তারটাকে নিয়ে আসি, কতদিন আর পেলাম আমরা ক্যাপিটালিজমকে? খুব বেশি দিন পাইনি ক্যাপিটালিজম বা ফ্রি মার্কেট। বাট এই রিসেন্টলি এখানে একটা বক্তব্য আছে এনভায়রনমেন্টালিস্টদের বক্তব্য। এভরি সিঙ্গেল স্টেটে একটা বক্তব্য এসছে যে এনভায়রনমেন্টালিস্ট ইন অলমোস্ট এভরি সিঙ্গেল স্টেট ওয়ার দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু টেক আপ ল্যান্ড অ্যান্ড ডেভেলপ ইট ইজ ডিলেইং অ্যান্ড ডিরেলিং দ্য গ্রোথ অফ আওয়ার নেশন। মানে গ্রোথটা থাকার জন্য, তোমরা জানো যেই সমস্ত কান্ট্রিতে ক্যাপিটালিজম ভরে ভরে আছে, তারা কার্বন এমিশনের জন্য বা এনভায়রনমেন্টের ক্ষতির জন্য এখানে সবচেয়ে বেশি রেসপন্সিবল। তাহলে আমরা ক্যাপিটালিজমের স্বাদটাই নিতে পারলাম না, তার মধ্যে থেকেই এনভায়রনমেন্টের প্রেশার আমাদেরকে দেওয়া হচ্ছে। এবার ইকোনমিক গ্রোথ অফ এনি কান্ট্রি ক্যানট বি মোর ইম্পর্টেন্ট দ্যান দি প্রিজার্ভিং দি এনভায়রনমেন্ট, রাইট? আজকে আমরা গ্রোথের নামে এনভায়রনমেন্টকে এখানে বলতে পারি ধ্বংস করে ফেলছি। এবার ইন্ডিয়ার সাস্টেনেবিলিটি মডেলকে আমরা যদি দেখি অফ ইউরোপিয়ান নেশন নর্থ আমেরিকার সাথে কম্প্যারিজন করাটা বিশালভাবে আনফেয়ার। ইউনাইটেড স্টেট ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল 240 বছর আগে। তাদের ক্যাপিটালিস্টিক গভর্নমেন্ট অ্যাম্বিশিয়াস ডেভেলপমেন্টকে ফোকাস করেছে, এবং আমেরিকানস এখানে দিস গেভ আমেরিকানস আ চান্স টু ফাইট জব ডেফিসিয়েন্সি। এই 240 বছরে তারা জব ডেফিসিয়েন্সি নিয়ে লড়াই করতে পেরেছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, জিডিপি পার ক্যাপিটাকে 63,416 ইউএস ডলার পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। নাও এখানে যদি তাদের সাথে আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে বলা হয়, সেটা কি জাস্টিফাইড হবে? আমাদের জিডিপি পার ক্যাপিটা লেস দেন 2000 ইউএস ডলারেরও নিচে, আর সেখানে 63,416 ইউএস ডলার। কম্প্যারিজন কি আসে? আসে না। তো আমাদের ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ফোকাস রাখা উচিত, জব অপরচুনিটি এখানে প্রত্যেকটি মানুষের জন্য বাড়ানো উচিত। এই যে ওভার পপুলেশন হয়ে গিয়েছে বিশেষ করে বেশ কিছু সিটিতে, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রবলেম। দ্য প্রবলেম এখানে তৈরি করছে চাকরি বাকরির। এবার আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চাইছি, করতে গেলে কি দরকার? ল্যান্ড দরকার। এবার সেই ল্যান্ডটা কোথায় করে পাবো? পপুলেশন বেশি হয়ে গেছে, পপুলেশন কন্ট্রোল হলে ওই ল্যান্ডটা তো ফাঁকা পাবো, ওখানে মানুষ তো ডেভেলপমেন্ট করবে, যার দ্বারা ফার্দার প্রোডাকশন হবে, ফার্দার জব প্রোভাইড হবে। এটা বুঝবে কে?
সাথে সাথে এনভায়রনমেন্টের প্রোটেকশনটাও তো দরকার। কোএক্সিস্ট করতে হবে। আমরা মিক্স ইকোনমিতে বিলং করি, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার বোথ সাইডে কোলাবোরেশনটা খুব দরকার। তো এখানে দেখো 24.4% অফ ল্যান্ড এরিয়া ইজ আন্ডার ফরেস্ট ট্রি কভার ইন ইন্ডিয়া। In India, even though our nation account 2.4% of world surface, 27% by vehicle, 17% by crop burning are the main reason for Indian pollution. আমাদের ল্যান্ড এরিয়া যতটাই আছে তার মধ্যে থেকে 27% খালি গাড়ি দিয়ে ভর্তি। এত গাড়ি করে কি হবে? প্রত্যেকটি মেম্বার বাড়িতে যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের জন্য বেশ কিছু এলাকায় বেশ কিছু স্টেটে গাড়ি রয়েছে, বিশেষ করে দিল্লি। পলিউশন এই জন্য এত মাত্রায় বেড়ে গিয়েছে। নর্থের দিকের বেশ কিছু জায়গা দিল্লি বলতে পারো স্টাবল বার্নিং এর কেস আমরা দেখতে পারি। ক্রপ বার্নিং এখানে বারে বারে বাড়ছে। পাবলিক ট্রান্সপোর্ট আমরা যদি বিশেষ করে বাড়াতে পারি এবং সেটা অ্যাফোর্ডেবল রেটে করতে পারি এবং সেটার অ্যাম্পল অ্যামাউন্ট অফ রিসোর্সেস মানুষের কাছে দিয়ে দিতে পারি, তাহলে সে নিজের গাড়িটা বাড়িতে রেখে বাইরে বেরোতে পারে। তাহলে পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো এখানে ভেহিকেল মুভমেন্টকে রিডিউস করে দিতে পারে। ক্রপ বার্নিং যদি কন্ট্রোল করা যায় তাহলে অ্যাগ্রিকালচারের যে ক্ষতিগুলো হচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে আটকে যাচ্ছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সো এখানে এটা একটা জেনুইন কনসার্ন, কিন্তু এনভায়রনমেন্টে এটা একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে ভাবো এনভায়রনমেন্টে এখানে এসি রুমের মধ্যে বসে ওয়েলদি পার্সনরা জাস্ট ট্যাক্স দিয়ে যাচ্ছে। তারা ডেভেলপমেন্ট ভাবছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এনভায়রনমেন্টের ক্ষতি করে, কিন্তু সাধারণ মানুষ যে এসি রুমে বসতে পারে না, রাস্তায় বসে হয়তো জুতো সেলাই করছে, অত্যাধিক গরমে তার হার্ট অ্যাটাক হয়ে গেল। কে নেবে খোঁজ? তাহলে এটা কখনোই আমি এই জায়গা থেকে সোশ্যালিজমকে না প্রমোট করে ক্যাপিটালিজমকে প্রমোট করতে পারি না। তো এই জায়গা থেকে আলটিমেটলি আমরা যদি আমাদের সাথে ইউরোপিয়ান নেশনের কম্প্যারিজন করতে থাকি, তাদের ফ্রিডম ফ্রি মার্কেটের সাথে আমরা কম্প্যারিজন করতে থাকি, তাহলে এইভাবে কিন্তু আমরা ডেভেলপমেন্টের কাছাকাছি পৌঁছাতে পারবো না। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই ওভার পপুলেশনটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের প্রবলেমটা ওভার পপুলেশন এবং কনজেশন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেকে আবার এই কারণে বলে থাকে আচ্ছা তাহলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বন্ধ করে দেবো, বাট না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে কেউ বন্ধ করতে বলেনি। এই কনজেশন যেটা অ্যারাইজ করেছে, যেটা এনভায়রনমেন্টের যে ল মেনে ডেভেলপমেন্ট হচ্ছে না, সেগুলোকে বন্ধ করুন। এবার আমাদের যদি এক্সপ্যানশন করার কোনো জায়গা না থাকে, পপুলেশন ধরো কন্ট্রোল করার কোনো ক্যাপাসিটি নেই, এদিকে পপুলেশন বেড়ে চলেছে, এনভায়রনমেন্টের প্রিজার্ভেশনটা দরকার, কো এক্সিস্টেন্স দরকার ডেভেলপমেন্টের সাথে। এইভাবে যদি আমরা আমাদের নেশনের ক্ষতি করতে থাকি, তাহলে কিভাবে আমরা পভার্টি থেকে বেরোতে পারবো? এবং এটা বুঝতে হবে যে আমাদের যে পপুলেশন তারা পভার্টির জন্য রেডি নয়। এবং এই যে স্টোরিটা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে এজেন্ডাটা ফান্ডামেন্টাল তার কনসার্ন ইকোনমিক এবং বিজনেস গ্রোথের সাথে কানেক্টেড, এবং ইট শুডন্ট বি দি রিজন টু স্টপ ডেভেলপমেন্ট এবং রাইট এগেনস্ট জব প্রোভাইডার। কারণ আমার তো চাকরিটাও দরকার, ডেভেলপমেন্ট দরকার, বাট এমনভাবে ডেভেলপমেন্টটা হোক যেটা এনভায়রনমেন্টাল ল মেনে হচ্ছে। এবার পাওয়ার সেক্টর ভীষণ রকমভাবে ক্রুশিয়াল একটা রোল প্লে করে, জানো তোমরা, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে। লাইক ইন্ডিয়াতেও এটা একটা বিশাল বড় ডিমান্ড। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটির ডিমান্ড বিশাল পরিমাণে বেড়ে গিয়েছে, মার্কেট সাইজ বেড়ে গিয়েছে, মানুষের প্ল্যানিং বেড়ে গিয়েছে, অ্যাম্বিশনস বেড়ে গিয়েছে, এবং আমরা প্রায় অনেক কিছুই এখানে পুরোটাই বলতে পারা যেতে পারে আমরা কানেক্ট করি নিজেদেরকে। এবং এই যে গভর্নমেন্টের যে পলিসি, সেই লার্জ স্কেলে বিভিন্ন জায়গা থেকে ভিলেজ টু ভিলেজ, হাউসহোল্ড টু হাউসহোল্ড, একটা সংঘবদ্ধভাবে আমরা যদি দেখি, তার যে চেঞ্জ রেঞ্জটা সেটা একটু ডিফারেন্সিয়েট করে। থার্মাল পাওয়ার মিটস মোর দ্যান 60% অফ ইন্ডিয়াস এনার্জি রিকোয়ারমেন্ট।
থার্মাল পাওয়ার ইন্ডিয়ান এনার্জি রিকোয়ারমেন্টের 60% বেশি এখানে তারা আর কি ম্যাচ আপ করে নেয়। কোল ইন্ডিয়া লিমিটেড সেন্ট্রাল গভর্নমেন্ট PSU supplies coal to 130 plus thermal power generation plant across the various state. Power generation তারপরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় গ্রিড সিস্টেমে বিফোর দ্য পাওয়ার জেনারেশন কোম্পানি ডিস্ট্রিবিউট দিস পাওয়ার টু কনজিউম ইন দিয়ার স্টেটস। এবার এই যে ডিসকাম অপারেটরসদের মধ্যে একটা সমস্যা রিসেন্টলি আমরা ফেল করছি, এবং কোলের যে স্টকটা আস্তে আস্তে ডেঞ্জারাসভাবে কমে যাচ্ছে। এই যে শর্টেজটাকে আমি যদি দেখি পোস্ট কোভিডের যে পরিস্থিতিতে কোল নিয়ে কি সমস্যা হয়ে গিয়েছে, তার মানে কোল যদি না থাকে, পাওয়ার জেনারেশন না থাকে, সবটা বন্ধ হয়ে যাবে, সব ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে। ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেলে মানুষজন আর জব ক্রিয়েট করতে পারবে না, জব না ক্রিয়েট করতে পারলে ইন্ডিয়ান ইকোনমি ব্যাস গেল। এবার এই স্টেট রান পাওয়ার জেনারেশন যে কোম্পানিগুলো থাকে, জেনকোস ডিড নট পে দেয়ার ডিউজ টু CIL মানে কোল ইন্ডিয়া লিমিটেড। তো এখানে একটা না সমস্যা তৈরি হয়ে রয়েছে সোশ্যালিজমের বেস। আজকের টপিকটা অ্যাকচুয়ালি এটা নয়, তাই আমি এই পরের পাওয়ার জেনারেশন ক্রাইসিসটা নিয়ে কথা বলবো না। একটা টাইমে প্রায় পাওয়ার জেনারেশন ক্রাইসিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অটোমেটিক্যালি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আই ডোন্ট নো কি এই টাইপের ভিডিও তোমাদের কাছে ইউজফুল ফিল হচ্ছে কিনা। তোমরা যদি আমাকে বলো অবশ্যই এই পাওয়ার জেনারেশন কনসেপ্টটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার সাথে আইডিয়াটা তোমাদের সোশ্যালিজমের কিভাবে কানেক্টেড আমি তোমাদেরকে জানাতে পারি। বাট দেখো, তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমস্যাগুলো কোথায়, কারণ তোমরা আপকামিং আধিকারিক। তো আধিকারিকদেরকে সমস্ত দিকের জ্ঞান রাখতে হয়। শুধুমাত্র কে খেলায় কোন র্যাঙ্ক করেছে, কোথায় কার পাওয়ার এখানে বেড়ে গিয়েছে, সেসব জানলে কিন্তু হবে না। পুরো সত্তা তোমার মধ্যে এমন তৈরি করতে হবে যাতে তুমি কম বেশি পরিমাণে সোসাইটির মধ্যে চলা যে নেগেটিভ জায়গাগুলো চলছে বা গভর্নমেন্টের যে পলিসিসগুলো চলছে সেগুলো সম্পর্কে আইডিয়া রাখো। তো স্লাইডটা দিয়ে দিলাম, তোমরা রিডিং করতে পারো এবং পাওয়ার জেনারেশনের এই প্রবলেমটাকে নিয়ে ফার্দার আমরা কমিউনিকেট করতে পারি যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, নিজেদের বক্তব্য জানিও যে সোশ্যালিজমটি যেটি আমরা ফলো করে চলছিলাম এবং ক্যাপিটালিজমের এই এনভায়রনমেন্টের প্রবলেমটা ঠিক কার, সোশ্যালিজমের প্রবলেম না ক্যাপিটালিজমের প্রবলেম? তোমাদের বক্তব্য কি? থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।